এই নিষিদ্ধ ঘোষিত কোনো বই বা তারা যেটা দাবি করতেছে এটা স্টল বন্ধ থাকবে। 2 নাম্বার, তার বিরুদ্ধে যে অভিযোগ আছে তাকে আমরা এখন গ্রেপ্তার করতেছি, নিয়ে যাব, থানায় নিয়ে যাব। আমরা খতিয়ে দেখে তার বিরুদ্ধে সে যতটুকু অপরাধ করেছে এই অপরাধের জন্য আমরা মামলা দিব। আমার নাম হচ্ছে শতাব্দী ভব। দর্শক, বাংলা একাডেমির বইমেলায় 128 নম্বর স্টল সব্যসাচী স্টলের শতাব্দী ভবকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। কি কারণে? কারণ এখানে মবের মহড়া হয়েছে। উন্মত্ত জনতা, এক বই পড়া জনতা এইখানে মহড়া দিয়েছে। কেন তসলিমা নাসরিনের বই রাখা হলো এখানে? তারা শুধুমাত্র একটি বইতে অভ্যস্ত, তারা অন্য কোনো বই চায় না। তসলিমা নাসরিনের বই রেখেছে, তাই এটা অপরাধ এবং শতাব্দী ভবকে গ্রেপ্তার করে নিয়ে গেছে জনগণের ডিমান্ডে। এই ভিডিওটা যখন করছিলাম তখন স্ক্রিনে একটা স্ট্যাটাস ভেসে এলো। নারায়ণগঞ্জ থেকে ফেসবুকে এক স্ট্যাটাস লিখেছেন, আজ রাত 9টার দিকে নারায়ণগঞ্জ শহরের অভ্যন্তরে টানবাজার সাহাপাড়ায় উৎপল সাহার বাসায় ডাকাতি ও গৃহকর্তা উৎপল সাহা গলা কেটে হত্যার খবর পাওয়া গেছে। নিহতের এক ছেলে ইঞ্জিনিয়ার প্রবাসী ও আরেক ছেলে ডাক্তার। সঙ্গত কারণেই যিনি স্ট্যাটাসটি দিয়েছেন তার নাম প্রকাশ করতে পারছি না। প্রকাশ করতে ভয় লাগে, না জানি আমার এই ভিডিওর কারণে তার সমূহ ক্ষতি হয়ে যায়। তো এই হলো বৈষম্য বিরোধী বাংলাদেশ, ডাকাতের বাংলাদেশ। ডাকাতের খপ্পরে পড়েছে এই দেশটি। নিচে বেশ কিছু কমেন্টও দেখলাম এবং একটি কমেন্ট খুবই জোৎসই হয়েছে। লিখেছেন, ডাকাত ধরতে মহাজনের নিষেধ আছে। সারা দেশ আজকে এই মহাজনের খপ্পরে। নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, উপদেষ্টা, শিশু উপদেষ্টা, উপদেষ্টা প্লাস বা অপবিষ্টা যাই বলুন না কেন, তারা বৈষম্য শব্দটির সাথে মকারি শুরু করেছে। বৈষম্য শব্দটা একটা ক্লিয়ার কাট একটা শব্দ এবং এই শব্দটাকে তারা যথেচ্ছ ব্যবহার করতেছে। আপনারা দেখেছেন যে গাজীপুরে ডাকাতরা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথাকথিত নেতারা, সমন্বয়করা সেখানে সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মলের বাড়িতে হামলা করতে গিয়েছিল এবং সেই হামলায় জনগণের হাতে পেদানি খেয়ে 15-16 জন গুরুতর আহত হয়েছে। তার মধ্যে হয়তো একজন নাই হয়ে যেতে পারে, লাইফ সাপোর্টে আছে। লুটপাট করার জন্য মালার চোদেরা, বুঝছেন? এখন তাদেরকে মারলো কেন? এই বৈষম্য কেন করলো? তারা তো বৈষম্য বিরোধী। তারা নাকি সেইখানে এই লুটপাট ঠেকাইতে গেছিল। তারা এর আগে নাকি ধানমন্ডিতে 32 নম্বরে ভাঙচুরের পরে তারা এলাকায় এলাকায় মাইকিং করে জানিয়েছে যে কোথাও কোনো ভাঙচুর হলে যেন তাদেরকে খবর দেওয়া হয়। সুতরাং তারা খবর পেয়েছে যে কিছু মানুষ ভাঙচুর লুটতরাজ করতেছে, তারপর তারা সেইখানে গেল, তারপরে তাদেরকে আক্রমণ করা হয়েছে, তো মারধর করা হয়েছে। আমরা কিন্তু এখনো হদিশ পেলাম না যে এই তাদের বয়ানে যারা সেইখানে লুটতরাজ করতেছিল, মানে প্রথম যেই গ্রুপটি, তাদের কি হয়েছে আমরা কিন্তু, এবং তারা কারা ছিল সেই খবরও পেলাম না। শুধু আমরা শুনতে পেয়েছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকেরা সেই লুটতরাজ ভাঙচুর থামাতে গিয়ে
ফেসিবাদের শিকার হয়েছে, আওয়ামী লীগের মারধরের শিকার হয়েছে, এলাকাবাসীর মারধরের শিকার হয়েছে। আমরা কিন্তু সেই পুরনো সেই গ্রুপটা, প্রথম গ্রুপটা কে এটা সরকারও ধরে নাই, ওরা কোনো মারধরও খায় নাই। তো ওরা সম্ভবত লুটপাট করে জামাইয়ের আদরে বেরিয়ে এসেছে। আর তা না হলে আসলে সেই লুটপাটের প্রথম যেই গ্রুপের কথা বলতেছে সেই গ্রুপের কোনো অস্তিত্বই ছিল না। এই তথাকথিত সমন্বয়করাই ছিল প্রথম গ্রুপ, এবং এই তথাকথিত সমন্বয়করাই ছিল দ্বিতীয় গ্রুপ। অর্থাৎ প্রথম গ্রুপ বলতে কিছু ছিল না, এই দ্বিতীয় গ্রুপই প্রথম গ্রুপ, এবং পরের গ্রুপটা তো গ্রামবাসী যারা তাদেরকে পেদানি দিয়েছে। কিন্তু এরপরে শুরু হয়ে গেল অপারেশন ডেভিল হান্ট। শয়তানকে খুঁজে বের করতে হবে। দেশব্যাপী শয়তান ধরার মহড়ায় নেমে গেল পুলিশ, মিলিটারি। তো শয়তান ধরতে গিয়ে আসল শয়তান, যেটা দ্য মেইন ডেভিল, জঙ্গি নেতা বা জঙ্গি পিতা প্রফেসর মোহাম্মদ ইউনুস কিন্তু আড়ালেই থেকে গেল। সেই আসল ডেভিলকে না ধরে তারা ডেভিল খুঁজতেছে চারিদিকে। আর ডেভিল যদি ধরতে হয় তাহলে 32 নম্বরেও তো অনেক ডেভিল ছিল, তাই না? 5ই ফেব্রুয়ারিতে সেই ডেভিলরে তারা খুঁজে পাচ্ছে না। আর এই যেই ডেভিল আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তারাও তো একটু বড় ডেভিল, যারা মার দিয়েছে তার চাইতে একটু বেশি ডেভিল এই ডেভিলরা কিন্তু ধরতেছে না। কারণ এইখানে ওই যে বৈষম্যের সাথে মকারি বলতেছে যে তাদেরকে ডাকাতি করতে গিয়েছে যারা, তাদেরকে মার দিয়ে এখানে বৈষম্য করা হয়েছে, তাদেরকে জামাইয়ের আদর করা উচিত ছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা তাদেরকে দেখতে গিয়েছে, তথাকথিত এই সমন্বয়করা তাদেরকে দেখতে গিয়েছে, বাহবা দিয়েছে, এবং তারা সারা দেশ চষে বেড়াচ্ছে ডেভিল খুঁজতে। তারপরে আরেকটা মকারি তারা কি করতেছে দেখেন, 32 নম্বরে ওই যে এলিভেটরের শাফট, যেই শাফট আপনার যদি এলিভেটর বসান সেখানে কিন্তু এলিভেটরের জন্য যথেষ্ট জায়গা রাখতে হবে, এবং সেটা বেসমেন্ট পর্যন্ত যায়, 1-2 তলা মাটির নিচ পর্যন্ত যাবে। এটা স্বাভাবিক, কারণ এলিভেটরের যেই বেস সেটা তো মাটির নিচেই হইতে হবে। তো তারা এইখানে এই বলতেছে যে 32 নম্বরে সেখানে এই লোকজন স্যান্ডেল ম্যান্ডেল বা কিছু কাপড় চোপড় তেনা নেকড়া ফালায় রাইখা এইখানে বলতেছে যে এটা নাকি এই একটা আয়নাঘর। এই আয়নাঘরের জন্য সরকার তড়িৎ গতিতে এই ক্রাইম সিন ঘোষণা করে দিল। এটা ক্রাইম সিন ঘোষণা করছে এই 32 নম্বর ধানমন্ডিকে ভাঙ্গার কারণে না, ক্রাইম সিন ঘোষণা করছে যে এইখানে নাকি আলামত সংগ্রহ করবে। তারা সরকারি বাহিনী পাঠায় দিছে, সেখান থেকে স্যান্ডেল, জুতা, তারপরে সেরা কাপড়, নেকড়া, এই সেই এগুলি যেগুলি নাকি এই লোকজন ওইখানে ছুঁড়ে মেরেছে নানানভাবে, তো সেইগুলি বা জুতা মেরেছে শেখ মুজিবকে অপদস্থ করার জন্য। আপনারা তো দেখেছেন জুতা দিয়ে সেই শেখ মুজিবের মোরালের মধ্যে জুতা লাগাইতে, সেই আপনারা অনেক কিছু দেখেছেন, তাই না? তো সেই রকমই এখানে জুতা পাওয়া গেল কেন? সুতরাং এটা ক্রাইম সিন। এবং বিভিন্ন কথা উঠেছে, বিভিন্ন জায়গা থেকে কবর খুঁড়ে সেইখানে নাকি হাড়গোড় আইনা এটাকে ক্রাইম সিন সাজানোর চেষ্টা করতেছে। তো এই হলো, চিন্তা করে দেখেন, বৈষম্য বিরোধী বাংলাদেশের চরিত্র। তারপরে আবার দেখেন বাংলা একাডেমিতে এই ফেব্রুয়ারি মাস ভাষার মাস, তো এই ভাষার মাসে তারা দিয়েছে, সেখানে বইমেলা হচ্ছে মাসব্যাপী। সেই বইমেলায় তসলিমা নাসরিনের বই কেন, এই সব্যসাচী নামে একটা স্টল আছে, সেই স্টলে আছে। সেই জন্য সেই স্টলের যেই মালিক তাকে হেনস্থা করেছে, তাকে বলছে তুই আয়, তোর মাইরা ফেলামু, মারধরের চেষ্টা করেছে, স্লোগান উঠেছে। তসলিমা নাসরিনের বই কেন সেইখানে? তো তারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না, লেখকের স্বাধীনতায় বিশ্বাস করে না, সেইখানে তারা লেখকের সাথে বৈষম্য করতেছে। বৈষম্য বিরোধীরা, তারা কিন্তু বৈষম্য বিরোধী সবাই,
আপনারা এই হট্টগোল দেখেছেন, কি জঘন্যভাবে এই মব মানে এই লেলিয়ে দিয়েছিল। সেখানে পুলিশের উপস্থিতিতে এই মব তারা অত্যাচার চালিয়েছে এই সব্যসাচী বুকস্টলে। তো তারপরে বিষয়টা কি কারণে তারা এটা করছে আমরা নিশ্চিতই বুঝতে পারি যে এক বই পড়া যেসব মানুষ আছে তারা অন্য বই পড়ার মতো কোনো আগ্রহ তাদের নাই, জ্ঞান অর্জনের কোনো চিন্তা ভাবনা তাদের নাই। তারা এক বই পড়ুয়া মানুষ, তারা অন্য বই আসলে তাদের মাথা খারাপ হয়ে যায়। আর বিশেষ করে এই যে তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, এই সমস্ত লেখকদের যারা নাকি ট্রেল ব্লেজার, যারা নাকি মানবিক স্বাধীনতা, নারী স্বাধীনতায় বিশ্বাস করে, তাদের বই তো তাদের কাছে একদম মানে মহা হারাম আর কি, এর চাইতে হারাম আর কিছু হইতে পারে না। তো এইরকম স্বাধীনতায় মানে স্বাধীনতা বিরাজ করছে আমাদের এই বৈষম্য বিরোধী বাংলাদেশে রাইট নাও। তারপরে আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিবৃতি দিয়েছে যে যারা নাকি সেইখানে নৈরাজ্যের সৃষ্টি করেছে তাদেরকে ধরার জন্য, চিহ্নিত করার জন্য, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে তারা নির্দেশ দিয়েছে। অথচ পুলিশের বহুল সদস্য সেখানে ছিল, ভিডিও আছে, সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। আমরা কি শুনেছি যে কাউকে গ্রেপ্তার করতে কারো নামে অভিযোগ আনতে? তারা কিন্তু করে নাই। চোর পালালে পুলিশ আসে বাংলাদেশে, এটা আমরা সবাই জানি। তো এইখানেও এই একই অবস্থা। সেই ধানমন্ডি 32, তারপরে প্রায় 60-65টা এই এলাকায় দেশের বিভিন্ন জায়গায় 5ই ফেব্রুয়ারিতে যখন আক্রমণ হলো, মব ভায়োলেন্স হলো, তারপরে আমরা দেখেছি সারাদিন মারপিট হয়েছে, ভাঙচুর হয়েছে, এবং সেইখানে আপনার সরকারি তরফ থেকে বুলডোজার, এক্সকেভেটর সেগুলিও সাপ্লাই দেওয়া হয়েছে। কারণ ঘরে ঘরে তো বলা হয়েছিল যে বুলডোজার নিয়ে আসবেন, হাতুড়ি বাডাল নিয়ে আসবেন, বঙ্গবন্ধু 32 নম্বর ধানমন্ডি থাকবে না, তো আপনারা বুলডোজারের মিছিল করবেন। তো বুলডোজার কি ঘরে ঘরে আসে বাংলাদেশে? তারপরে আমরা দেখেছি বুলডোজার এসে হাজির। কোত্থেকে এসেছে বুলডোজার? তো যাই হোক, বুলডোজার দিয়ে ভাঙ্গা হলো। সারাদিন পরে সরকারি তরফে বিবৃতি হলো যে এটা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, এইটা যাতে আর না ঘটে এটা বন্ধ করতে হবে। কিন্তু আমরা দেখলাম না, যারা ভেঙেছে তারা তো ভিডিও ফুটেজেই আছে, পুলিশের সামনে করেছে, মিলিটারির সামনে করেছে, মিলিটারি পুলিশ সেখানে প্যারেড করে দেখে চলে গেছে, আশকারা দিয়েছে। তো দায় সারা ঘোষের একটা বিবৃতি দিল, কোনো নিন্দা জানালো না, কোনো ব্যবস্থা নেয় নাই। এবং এই ভাঙচুরের ঘটনার আগে ঘোষণা দেওয়া হয়েছে, সারাদিন ব্যাপী ঘোষণা, 32 নাম্বার থাকবে না। তাহলে 32 নাম্বার থাকবে না, এটার প্রোটেকশনের জন্য সরকার কোনো ব্যবস্থা নেয় নাই। এবং উল্টা শেখ হাসিনা কেন ভাষণ দিল সেটার তার উপর দায় চাপিয়ে দিল। অথচ শেখ হাসিনার ভাষণ দেওয়ার আগে থেকেই ভাঙচুর শুরু হয়ে গেছে। এরপরে এই যে চোর আসলে, আরে চোর ডাকাত চলে গেলে তারপরে পুলিশ আসে, সেরকম ডক্টর মোহাম্মদ ইউনূস কি পরিমাণে স্বৈরাচার, কি পরিমাণে বৈষম্যের ধারক, হিংসা পূর্ণ একজন মানুষ যে এই লোক দেখানো বিবৃতি দিতে পারে, আপনারা চিন্তা করতে পারেন। তারপরে এই একইভাবে আমরা দেখেছি বইমেলা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, এটা হওয়া যাবে না। কিন্তু হওয়া যাবে না তো বুঝলাম, তাহলে কিছু করো, কিছু দেখাও। এর আগেও তো আমরা দেখেছি বাংলা একাডেমিতে একটা নাটক, একটা প্রতীকী নাটক যেটা ব্রিটিশ আমলে রচিত হয়েছিল, সেই নাটকটা মঞ্চস্থ করতে দেয় নাই। স্টেজ, চেয়ার টেবিল সেগুলি পুরা উলটপালট করে ফেলেছিল এই জঙ্গিরা, তথাকথিত বৈষম্য বিরোধীরা। তাহলে এরপরেও
ইউনূস নিজেদেরকে বৈষম্যগিরি খলায়, এটা 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 কি বিশ্বাসযোগ্য যে ইউনূস একজন বৈষম্য বিরোধী মানুষ এবং তার সরকার একজন বৈষম্য বিরোধী সরকার, একটা বৈষম্য বিরোধী সরকার? অবশ্যই না। এই জঙ্গিরা এগুলি এক বই পড়া জঙ্গি, এইগুলি এদের কোনো জ্ঞান নাই, এদের জ্ঞান আহরণের কোনো চেষ্টাও নাই, কোনো তৃষ্ণাও নাই। সুতরাং তারা যখন অন্য বই দেখে এক বইয়ের বাইরে, তারা এটা সহ্য করতে পারে না। কিন্তু এখন আবার আমরা দেখতে পাচ্ছি যে টাইড ইজ টার্নিং, হাওয়া বদলে যাচ্ছে, একটু গরম গরম হাওয়া বইতেছে। এরা কিন্তু কিছু কিছু এই তথাকথিত সমন্বয়ক কিন্তু এই আভাস পাচ্ছে এবং একটু আধটু মাঝে মধ্যে তারা এটা বলারও চেষ্টা করতেছে যাতে ভবিষ্যতে একটা মানে রাস্তা খোলা থাকে, যে পার পেয়ে যেতে পারে যে আমি তো এগুলির পক্ষে ছিলাম না, আমি তো এটার বিপক্ষে বিবৃতি দিয়েছি, এই সেই। তো সম্প্রতি এই ঘটনার, বইমেলার ঘটনার পরপরই একটি বিবৃতি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি বলেছেন যে দেশে একই ফ্যাসিবাদী আচরণ, একইভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের অন্যায্য ব্যবহার হচ্ছে। এটা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি বলেছেন আওয়ামী লীগের পলিসিগুলি ভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে একথা বলেন উমামা ফাতেমা। তিনি বলেন, নতুন করে কালচারাল বাইনারি তৈরির চেষ্টা চলছে। এই কাজ আওয়ামী লীগ অনেক সফলভাবে করেছিল। মতাদর্শের সব গ্রে এরিয়াকে মোছার চেষ্টা হতো পপুলিজমের চাপে। হাসিনা যে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে পতিত হবে সেটা অনেকেই টের পাচ্ছিল, কারণ হাসিনা কালচারাল বাইনারির উপর ভর করে তার শাসন ব্যবস্থাকে আর জায়েজ করতে সক্ষম হচ্ছিল না। তবে হাসিনার পতনের মধ্য দিয়ে এই সাংস্কৃতিক মেরুকরণের অনেক উগ্র প্রকাশ বিনা বাধায় ডালপালা মেলার সুযোগ পাচ্ছে। জুলাই অভ্যুত্থান সফল হয়েছিল কারণ আওয়ামী ব্যবস্থাগত নিপীড়ন সব সাংস্কৃতিক ব্যবধান মুছে ফেলেছিল। আইন শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র বলেন, রাষ্ট্রের কাজ তো ন্যায় প্রতিষ্ঠা করা, কিন্তু জুলাই অভ্যুত্থান পরবর্তী সরকার দেশের মধ্যকার সাংস্কৃতিক বিভক্তিকে রাজনীতিকরণের সুযোগ করে দিচ্ছে, যা আওয়ামী লীগের ফিরে আসার জমিন তৈরি করবে। আমাদের ভাই ব্রাদাররা ভয় পায় লীগ ফেরত আসবে। আওয়ামী লীগ কী প্রক্রিয়ায় ফিরে আসবে তা নিয়ে বিশ্লেষণে ব্যস্ত। ধানমন্ডি ৩২ ভাঙ্গার পরবর্তী সময়ে দেশের জঘন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উলঙ্গ প্রকাশ ঘটেছে। আওয়ামী লীগকে কাগজে কলমে নিষিদ্ধের মাধ্যমে কখনোই নিষিদ্ধ করা সম্ভব না, যদি না আওয়ামী লীগের তৈরি করা সাংস্কৃতিক বিভাজন, আওয়ামী লীগের তৈরি করা রাজনৈতিক বিভাজনকে প্রশ্ন না করা যায়। উমামা ফাতেমা আরও বলেন, খুব দুঃখের সঙ্গে বলতে হয় আওয়ামী লীগের পলিসিগুলি জাস্ট ভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে। একই ফ্যাসিবাদী আচরণ, একইভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের অন্যায্য ব্যবহার। আমাদের শহীদেরা নিশ্চয়ই একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছিলেন, ৯০-এর অভ্যুত্থানের নির্লজ্জ পুনরাবৃত্তির জন্য জীবন দেননি। তো মব শৃঙ্খলা বন্ধ করার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমও। তিনি বলেছেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন তাহলে আপনাদেরও ডেভিল হিসাবে ট্রিট করা হবে। মাহফুজ আলম সোমবার রাতে ফেসবুকে এক পোস্টে কথা বলেন। তিনি আরও বলেছেন, আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না, আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেওয়া। তিনি লিখেছেন, কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব। রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। তৌহিদি জনতা, আপনারা ১.৫ দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন। আপনাদের আহাম্মকি কিংবা উগ্রতা
আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে। জুলুম করা থেকে বিরত থাকেন, নইলে আপনাদের ওপর জুলুম অবধারিত হবে। তো এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ, বলেছেন মাহফুজ আলম। তো হিট লাগতেছে দর্শক একটু, তাই না? এদিকে দেখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 3 বিএনপি নেতা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তাদের উদ্বেগের কথা জানিয়ে এসেছেন। বলেছেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলোর দায় সরকার এড়াতে পারে না, কারণ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন বাহিনীর সামনেই একের পর এক ঘটনা ঘটেছে, যার ফলে সার্বিকভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট বিপন্ন হয়েছে। ফ্যাসিবাদীরা এসব বিষয়ে কথা বলার সুযোগ পেয়েছে। মির্জা ফখরুল বলেন, আমরা দ্রব্যমূল্যের ব্যাপারে কথা বলেছি। এ সরকারের অন্যতম বড় ব্যর্থতা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা। তারা কাজ করছে বলে আমাদের জানিয়েছে। তিনি বলেন, বৈঠকে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টি এসেছে। বিএনপি বলেছে, বিশেষ অভিযান ডেভিল হান্টে যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন। মির্জা ফখরুল বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করার জন্য সরকার কাজ করছে বলে আমাদের জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা আশা করব জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে এবং একটি রোডম্যাপ দেওয়া হবে। তো দর্শক, বুঝতেই পারতেছেন সবাই কিন্তু হাত পরিষ্কার করার চেষ্টা করতেছে, যে তাদের হাতে, সবার হাতেই রক্ত লেগে আছে। এই রক্ত তারা এভিডেন্স হিসাবে আর রাখতে চাচ্ছে না, তারা এটা মুছে ফেলতে চাচ্ছে। এই জন্য এই সমস্ত কথাবার্তা বলছে। তো দর্শক, সময়ই বলে দেবে তাদের পরিণতি কি হবে। তবে ওই তারা যেমন বলে যে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, তো মুক্তিকামী জনতা, স্বাধীনতাকামী জনতা, তারাও কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। আপনি ইট ভাঙবেন, পাথর ভাঙবেন, বাড়ি ভাঙবেন, ঘরবাড়ি জ্বালিয়ে দেবেন, কিন্তু স্মৃতি মানুষের হৃদয়ে থেকে যায়, এবং সেই স্মৃতি বারবার যখন সময় হয় তখন কিন্তু ফিরে আসে, এবং সেটা তার উসুল, প্রকৃতি তার উসুল কড়াই গণ্ডায় আদায় করে। একটা কথা আছে না, কর্ম ইজ এ বীজ। সুতরাং কর্ম ফল আপনাকে ভুগতেই হবে। এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন। নমস্কার।